মানুষের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। সনদটা স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার কক্ষে, চলত অসহনীয় নির্যাতন। ভুক্তভোগীর মুখে আয়নাঘরের রোমহর্ষক বর্ণনা। আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে। বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়। দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। শেখ হাসিনার বিরুদ্ধে ১০০তম মামলা, ট্রাইব্যুনালে আসামির তালিকায় ৩২ সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, রাজনৈতিক সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনার দাবি মির্জা ফখরুলের। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা কামনা জামায়াতের। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, বললেন ডক্টর দেবপ্রিয়। দুর্নীতির মাত্রা মূল্যায়নে কারো নাম এলে জানানো হবে সরকারকে। এবং হিমালয় জয় করে ফিরল জুয়ারা। নেপাল থেকে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে দেশে পা রাখল বাংলাদেশ দল। ফুলেল সংবর্ধনায় সিক্ত। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। সকালে প্রধান উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কনভেনশনে স্বাক্ষর করেন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয়। গত 16 বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে। 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার। সরকার যারা পরিচালনা করেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি। কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা, তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘর। শেখ হাসিনার সরকারের পতনের পরপরই গোপনে এই বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের। তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাবেক নেতা মাইকেল চাকমা।
দীর্ঘ 5 বছর 3 মাস মাইকেল বন্দী ছিলেন ছোট্ট এক ঘরে, যেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস। এর মধ্যেই চলত অসহনীয় নির্যাতন। মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোমহর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল। নাজমুস সালেহির প্রতিবেদন। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ। সেদিনের বর্ণনা দেন মাইকেল। গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন, আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় 40 থেকে 45 বা 50 মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস। আয়না ঘরের সেই বর্ণনা হার মানায় থ্রিলার সিনেমাকেও। চোখ কোনা করে যে খবর যে করে দেখছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল, আর কোনো বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা দেওয়া আছে, মানে ওই যদি আলো না ঢোকে, যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম, কিছু আছে মানে ভিতরের রুম। ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই, আপনার কোনো শব্দও শোনাবে না, কোনো ইনফরমেশনও দেবে না, কিছু দেখতেও দেবে না, শুনতেও দেবে না, জানতেও দেবে না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ভাই, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। জায়গাটা ঢাকার ভিতরে, বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে। বিমান নামতেছে একদম সাঁচিয়ে করে, প্রতিদিন অনেকগুলো বিমান নামে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার। তিনি জানান, আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি। বিভিন্ন বয়সের লোক, হয়তো কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক দেখছে, একদম চুলদারি পেয়ে গেছে। কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যারা আমি ছিলাম যেমন 104 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। এখন জড়িতদের বিচার চান তিনি। তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। 11 জেলায় 10 লাখের বেশি পরিবার এখনও পানিবন্দী। ক্ষতিগ্রস্ত 54,80,000 মানুষ। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে দেখা দিয়েছে নানা রোগবালাই। কোথাও কোথাও পানি নামতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বুড়িচঙ্গে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে প্রবেশ করে। একই সঙ্গে ফেনীর বন্যার পানিও যোগ হয়। এতে জেলার 17টি উপজেলার মধ্যে 14টি প্লাবিত হয়। সপ্তাহখানেক ধরে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। বানের পানিতে এখন পর্যন্ত জেলায় 15 জনের মৃত্যু হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পর বৃহস্পতিবার নোয়াখালীতে ঝলমলে রোদ উঠলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে 2,20,000 মানুষ আশ্রয় নিলেও প্রত্যন্ত এলাকা পানিতে তলিয়ে পানিবন্দী হয়ে আছেন 20 লাখের বেশি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে দেখা দিয়েছে নানা রোগ। প্রভাবশালী প্রশাসনের সহায়তায় অবৈধভাবে খাল দখলে পানি সহজেই নামছে না বলে অভিযোগ এলাকাবাসীর। রাঙ্গামাটিতে কমতে শুরু করেছে বানের পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এবারে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় তলিয়ে গেছে 2100 হেক্টর ফসলি জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 44 কোটি টাকা। 100 পুকুর সহ মোট প্রায় 130 হেক্টর জমির মাছ বানের পানিতে ভেসে গেছে, সেখানে ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা এবং আখাউড়া উপজেলার 73টি গ্রাম। এতে আখাউড়া উপজেলায় তীব্র স্রোতে 430টি পুকুরের মাছ ভেসে যায়। পাহাড়ি ঢলে প্রাণ হারায় বিভিন্ন খামারের 65টি গরু, 95টি ছাগল, 15টি ভেড়া এবং বিভিন্ন খামারে থাকা 6000-এরও বেশি হাঁস মুরগি। এছাড়াও 19 কিলোমিটারের কাঁচা রাস্তা এবং 6 কিলোমিটারের আধা পাকা সড়ক সহ 11টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়াও কসবা উপজেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাঁস মুরগি, মাছের খামার ভেসে যাওয়া সহ 25 কিলোমিটার কাঁচা সড়ক এবং 20 কিলোমিটার আধা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি লক্ষ্মীপুরের বানভাসী মানুষের। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষগুলো এখনও বাড়ি ফিরতে পারেননি। রোগবালায় ভুগছেন অনেকেই। প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে।
এদিকে দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুর থেকে আরও জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয় কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয় কেন্দ্র মান্দারি জাদোয়া এই সরকারি উচ্চ বিদ্যালয়টি। এখানে অন্তত 125টি পরিবার আছে এবং এই 125টি পরিবারের প্রায় 650 সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও 3টি উপকেন্দ্র আছে, 3টি উপকেন্দ্র মিলিয়ে আছে। এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন, কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন। এখানে তাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে, সুপেয় পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো। কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে। কাজেই সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া হয়। তারা দেয়, আমরা খাই, নাস্তা দেয়, হাজুদের দেয়, খাই। নাস্তা, দুপুরে ভাত বা খিচুড়ি, রাত্রে হয়তো বা খিচুড়ি না হয় শুকনো খাওয়ার, এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে। কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন। অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সে কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এরপরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন, সব মিলিয়ে বড় ধরনের সংখ্যা কাজ করছে তাদের মধ্যে। রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই, দাঁড়দানা অনেক পুরা লন্ঠন আছে, মাছের পজেট উপরে আদারের দাম বাড়তি, সব তো শেষ। 2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, এগুলো বাসি গেছিল, মানে কোনো দিকে করতে পারি নাই, রোকাইতে পারি নাই, চলে গেছিল। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয় তাহলে আমরা আবারও পুনরায় মাছের চাষ করতে পারি। শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের জাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি। অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংস্থাগুলো। দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, না পাওয়ার আক্ষেপ, এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ। তবে এবারের চিত্র ভিন্ন। বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার। আপনারা এখানে শরীক হন, পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই ছাত্রছাত্রীদের জন্য আমি যা শুনলাম স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই। সাতক্ষীরা থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি। সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, প্রায় 24 কার্টুন কাপড়, 1500 লোকের বিভিন্ন রকম শার্ট আছে। বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল। Really high and many people are homeless, so we have responsibility to help Bangladeshi people. 10 সেট সোলার প্যানেল এবং 10 সেট সোলার লাইট নিয়ে আসছে আর কি এখানে দেওয়ার জন্য। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার। গণরান্না কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে। কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি, কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে। তো আমরা এখন যেটি করতে যাচ্ছি আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 100তম মামলা হলো। নতুন মামলায় আসামির তালিকায় রয়েছেন 32 জন সিনিয়র সাংবাদিক। 5 আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ানের বাবা বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের তালিকায় আরও রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবাহ কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে
এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী নাসিফ হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। রাত বুকে এখানে গুলি করে, এখানে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়, তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বৃহস্পতিবার রিয়ান হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 52 জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন মন্ত্রিসভা এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজনকে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে। 3 আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনে দমন পীড়ন চালানোর উস্কানি দেয় আসামির তালিকায় রাখা হয়েছে শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ইকবাল সোবহান চৌধুরী সহ 2 ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল, নিঝুম মজুমদার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও রাখা হয়েছে আসামির তালিকায়। আইনজীবী জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে আসামির তালিকা থেকে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার তদন্ত চেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে 8টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলার আসামি হিসেবে বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই রায় দেন আদালত। একই মামলায় সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে আনা হলে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসামেরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই শ্রমিক সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না। শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক 2 শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এবং সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিমুদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে এবং তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। স্থিতিশীলতা ফিরলেই 13শ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ও দিন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
দেড় ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, অধ্যাপক ইউনূসের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে, খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়েও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এদিন সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক দশক পর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ইত্যাদি নিয়ে জানতে চাচ্ছে এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সঙ্গে বিএনপি সম্পর্ক রাখতে চায় না বলেও জানান দলটির নেতারা। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের আলাদা দুই মামলায় মির্জা আব্বাস খালাস ও তার স্ত্রী আফরোজ আব্বাসকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই দিন শিল্প প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আরেক মামলা প্রত্যাহার করেছে দুদক। গত দেড় দশকে কখনো দুদকের কখনো বা নাশকতার অভিযোগে একের পর এক মামলা করা হয় বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। সে সময় জ্ঞাত আয় বহির্ভূত 7.5 কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজ আব্বাসের বিরুদ্ধে। দুদকের করা এ মামলার রায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক আদালতে আসেন মির্জা আব্বাস। তাদের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাস ও তার স্ত্রীকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। দীর্ঘদিন বাইরে আছে। এ সময় আদালতে কাঁদেন বিএনপি নেতা, বলেন অনেক হয়রানি আর নির্যাতনের শিকার হয়েছেন, অবশেষে পেলেন ন্যায় বিচার। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকেও জুলুমের শিকার করে জেল জুলুম খেটে কোর্ট কাজের আশা করছেন, তাদের আমি আশু মুক্তি কামনা করছি। মির্জা আব্বাসউদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে দুইজনকে অব্যাহতি দিয়েছেন। একই দিন মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিচারাধীন আরেকটি মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। পরে সেই মামলাটি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। 2006 সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় 19.44 কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস। পরে 2007 সালে অনিয়ম করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করে দুদক। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা সুষ্ঠু বিচার ও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী নেতারা। দলটির দাবি, আন্দোলন চলাকালে সারা দেশে অন্তত 800 জনকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো মানুষ। এমন রাজনীতি চাই না যেটা কোনো মায়ের বুক খালি হবে, কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে। বুকফাটা এই আর্তনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের স্বজনদের। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় তারা। প্রশ্ন, প্রিয় মানুষকে হারিয়ে হৃদয় গভীরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা সারবে কিভাবে? ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ সময় বক্তারা বলেন, এ আন্দোলনে শত শত মানুষ শহীদ হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার সহ সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। আমার মাত্র 6 বছরের শিশু গত 5 তারিখ শহীদ হয়েছেন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে।
জামাত নেতারা বলেন, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। দেশ যেন আর কোনো স্বৈরাচারের কবলে না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারো হাত আছে, কারো পা নাই, কারো চোখ আছে, কারো দেখা যায় কারের পাশে দিয়ে গুলি ফুটছে। হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, আমাদের শহীদ পরিবারেরা না খেয়ে থাকবে, তাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে না, এটি হতে দেয়া যায় না। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তারা। বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা কোন নেতৃত্ব, কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। সভায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঠিক বিচারে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। বিকেলে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী মাসেই তাদের মূল টিম এসে তদন্ত শুরু করবে বলেও জানান তিনি। যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড, যে এটা নজিরবিহীন সারা দুনিয়াতে। সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি, সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে, সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। কী পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কেন হয়েছে সেটা প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় পাচার করা টাকা ফেরত না পেলেও পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা তা শ্বেতপত্র প্রণয়ন কমিটি খতিয়ে দেখবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। বিভিন্ন খাতে অনিয়ম, অব্যবস্থাপনা আর অর্থ পাচার সহ নানা কারণে নাজুক দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের জন্য 12 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে প্রথম বৈঠক শেষে কাজের পরিধি ও উদ্দেশ্য স্পষ্ট করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। অর্থ পাচার নিয়েও কাজ করার কথা জানান ডক্টর দেবপ্রিয়। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ জটিল বলেও মন্তব্য তার। তাই অর্থ পাচারের সুযোগ বন্ধে নজর দেওয়ার পাশাপাশি পাচারকারীদের শাস্তির দাবি জানালেন তিনি। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্ট কোনো প্রকল্পের ব্যয় বা যৌক্তিকতা যাচাই না করলেও মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখার ঘোষণা এই অর্থনীতি বিশ্লেষকের। যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো আপনার তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, আমরা ওইগুলো দেখব। বৈঠকে স্বাগত জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্তকে। বাংলাদেশের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 14 বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 13 দফায়। বিপরীতে ক্যাপাসিটি চার্জ মডেলে এই খাতের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে টাকা গেছে 1,06,000 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
2010 সালের শুরুতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিট প্রতি গড় দাম যেখানে ছিল 3 টাকা 73 পয়সা, বর্তমানে তা ঠেকেছে 8 টাকা 95 পয়সায়। অর্থাৎ 14 বছরে ভোক্তা পর্যায়ে দাম বাড়ে 140%। প্রশ্ন আসছে, বিদ্যুতের এই দাম বৃদ্ধি কি অনিবার্য ছিল নাকি লুটপাটের নীল নকশা? 14 বছরে গ্রাহক পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতির মহোৎসবকে দায়ী করেন অনেকে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে আসা যাক। বিদ্যুৎ উৎপাদন আর উৎপাদন সক্ষমতা এই দুইয়ের মধ্যে আদর্শ ফারাক বিবেচনা করা হয় 10 থেকে 20%। কিন্তু দেশে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে অস্বাভাবিক হারে, যা গ্রীষ্মে গড়পড়তা উৎপাদনের তুলনায় দ্বিগুণ আর শীতে স্বাভাবিক উৎপাদনের 3 গুণ। আর এখানেই যত শুভঙ্করের ফাঁকি। উৎপাদনে নেই, তারপরও অলস বসে পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ, যাকে লুটের মডেল হিসেবে আখ্যা দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠান আইএমইডির এক প্রতিবেদনে। আর এই মডেলে গত 14 বছরে সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে গেছে 1,06,000 কোটি টাকা। বিদ্যুৎ খাত উন্নয়নের নামে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, তারা অবাধে লুণ্ঠন করেছে। সে উন্নয়ন আলটিমেটলি তো উন্নয়ন ছিল না, লুণ্ঠন ছিল। লুণ্ঠন করার জন্য যেসব কাজগুলো করা হয়েছে, সেই সব কাজগুলো করার মধ্য দিয়ে টাকা চলে গেছে। যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যয়ে এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। আমার এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট হয়েছে এবং এক্সট্রা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা গোষ্ঠীকে, যারা এদের ওনার, তাদেরকে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এই যে একটা সমস্যা, বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটার জন্য করাপশন দায়ী, ব্যাড প্ল্যানিং দায়ী। বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাসুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে। দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে 40,000 কোটি টাকা। আর গত 1.5 দশকে ভর্তুকি দিতে হয়েছে 1,64,000 কোটি টাকা, যার 65%ই গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে। ভর্তুকিও চরমে বেড়ে গেছে, মূল্যবৃদ্ধিও বেড়ে গেছে। এত বেশি বেশি মূল্যবৃদ্ধি হওয়ার কারণে মূল্যস্ফীতি হয়ে গেছে চরমভাবে। একটা ইকোনমিকে ভয়াবহ রকমের বিপন্ন করে ফেলার পিছনে জ্বালানি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি কাজ করেছে। একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য তৈরি হচ্ছে এবং আর্থিক অসমতা তৈরি হচ্ছে। এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি, অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় শত কোটি ডলার বা 1,000 কোটি টাকার বেশি লুটে নেয়ার তথ্য এসেছে খোদ সরকারি প্রতিবেদনেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। সময় খেলার খবর। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলকে সংবর্ধনা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বয়সভিত্তিক সাফের সব শিরোপা বাংলাদেশের দখলে থাকলেও আক্ষেপ ছিল এই একটা ট্রফির। এবার হিমালয় জয় করে বীরের বেশে দেশে ফিরেছে বাংলার যুবারা। বিমানবন্দরের ফুলেল শুভেচ্ছা জানানো হয় চ্যাম্পিয়ন দলকে। সোনালী ট্রফি জিতে গেল 3 আসরের আক্ষেপ ঘুচিয়ে উচ্ছ্বসিত দল। বিমানবন্দর থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে জাতীয় ক্রীড়া পরিষদে যান চ্যাম্পিয়ন দলের সদস্যরা। সেখানে সাফ জয়ী প্রত্যেক সদস্যকে 25,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা। পরে পুরস্কারের এই অর্থ বন্যার্তদের ও সহায়তায় অনুদান হিসেবে দেন ফুটবলাররা। এই টুর্নামেন্টে আমার তৃপ্তি ছিল যে এই টিম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয়। সবাইকে আমি চিনি, সবাইকে ছোটোবেলা থেকেই দেখেছি, যদিও তাদের কখনো কোচিং করে না, তাদের লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা টার্গেট ছিল যে না, এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেব। তো ইনশাল্লাহ আমরা পারছি। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট এবং শেখ হাসিনার বিরুদ্ধে শততম মামলা। ট্রাইব্যুনালে আসামির তালিকায় 32 সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।